বাজেট প্রস্তাবে রাখা হচ্ছে কর কাঠামোয় ব্যাপক পরিবর্তন, সেই সাথে বিনিয়োগ বান্ধব কর কাঠামোয় গুরুত্ব দিচ্ছে সরকার। আর বাজেটের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকা। সেসব বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাহাদি সেকান্দার। মাহাদি, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি আছি জাতীয় রাজস্ব বোর্ডে এবং যে বাজেটটি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পেশ করবেন সেটির যে প্রণয়নের জায়গাটি সেটি কেমন হবে সেসব বিষয় কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকেই এখানকার কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততার মাধ্যমে সেটি একটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আর বাজেটে যাকে জনগণের যে প্রত্যাশা থাকে কোনটির দাম বাড়বে কোনটির দাম কমবে, তাদের উপর করের চাপ কতটা বাড়বে, সেসব বিষয় কিন্তু বাজেট কেন্দ্র করে তাদের যে আগ্রহ সেটি থাকে। এবারের বাজেটে প্রধানত স্বস্তির যে বিষয়টি সেটিকেই গুরুত্ব দিয়েছে সরকার। জনগণ যেন করের চাপ মুক্ত থাকে, জনগণ যেন তাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেসব চাল ডাল ভোজ্য তেল সহজে কম দামে কিনতে পারে, সেসব বিষয়কে গুরুত্ব দিয়েছে এবং একই সাথে ব্যবসায় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কর ছাড়ের যে বিষয়টি সেটিও দিয়েছে। এবং আমি যে জায়গাটিতে আছি যে জাতীয় রাজস্ব বোর্ড সেটিকেও একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। ৯,৩৮,০০০ কোটি টাকা যে বাজেট প্রস্তাবনা সেটির মধ্যে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহ এবং তার মধ্যে এনবিআরকে সংগ্রহ করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকা এবং এই লক্ষ্যমাত্রাটা এনবিআরকে নিতে হবে এবং এর পাশাপাশি যে ঘাটতি বাজেট রয়েছে সেটি বৈদেশিক এবং অভ্যন্তরীণ উৎস থেকেও পূরণ করা হবে। যদি এই কর কাঠামোগত জায়গায় আসলে সরকার বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা খাতের যে জায়গাগুলোতে বরাদ্দ করবে সেটি কিন্তু রাজস্ব সংগ্রহের যে অর্থ রয়েছে সেটির পূরণ করেই একটি বড় অংশ সেখান থেকে আসবে। সরকার তবে খুব বেশি জনগণের উপর যে চাপ সেটির লক্ষ্য করা যায়নি। বাজেট যে প্রস্তাবটি পেশ করবে সংসদে এবং সেখানে অর্থমন্ত্রী আসলে জনগণকে স্বস্তি দেওয়ার এবং অর্থনীতিকে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনাটি সেখানে রাখছেন। এবং একই সাথে স্বাস্থ্যর যে বিষয়টি আমি যদি বলি, হার্টের রিং, জীবন রক্ষাকারী ওষুধের উপকরণ আমদানি, এ সকল জায়গায় চোখের লেন্স, এখানে আমদানি শুল্ক রেয়াতের ফলে এ সকল পণ্য ওষুধের দাম কমে আসবে। এবং এর পাশাপাশি যদি কৃষি খাতের কথা বলি, কীটনাশক সার এটির আমদানি ক্ষেত্রে যে উচ্চ কর রয়েছে সে সকল জায়গায়ও রেয়াত থাকবে। সেক্ষেত্রে কৃষি কাজের যে সম্প্রসারণ এবং কৃষকের যে স্বস্তি সেটিও মিলবে। পোলট্রি শিল্পেরও আমদানি উপকরণে শুল্ক একদমই তুলে দেওয়ার প্রস্তাবনা থাকছে বাজেটে। সেক্ষেত্রে এই খাতেরও সাথে যারা সম্পৃক্ত আছেন তারাও স্বস্তি পাবেন। এর পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা আছেন এবং এসএমই খাতের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে নারী উদ্যোক্তারা, তাদের যে লেনদেন বাৎসরিক টার্নওভার ৭০ লাখ পর্যন্ত কিন্তু এটি শুল্কমুক্ত রাখার ট্যাক্সের বাইরে থাকবে, এই সুবিধাও প্রস্তাবনায় থাকতে পারে বাজেটে। তো এই সকল বিষয়ের পাশাপাশি ব্যক্তির যে করমুক্ত আয়সীমা সেই করমুক্ত আয়সীমার ক্ষেত্রেও ২৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাবনা থাকছে এবারের বাজেটে, যেটি এখন পর্যন্ত ৩,৫০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রয়েছে, সেটি ২৫,০০০ টাকা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা রাখার প্রস্তাব থাকতে পারে এবং সেটি জনগণকে কিছুটা স্বস্তি দিবে এবং করের যে চাপ সেটিও কিছুটা কমে আসবে। তবে যারা আসলে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, আমদানিকৃত পণ্য বিশেষ করে যারা খাদ্যপণ্য আনেন দেশের বাইরে থেকে, সেসব জায়গায় কিছুটা শুল্ক বাড়বে প্রস্তাবনায় থাকবে, সেক্ষেত্রে খরচ কিছুটা বাড়বে। তবে শিশু খাদ্যের ক্ষেত্রে সরকার এখানে ছাড় রেখেছেন, যেটিও এখানে জনগণকে স্বস্তি দেবে। এবং বিদ্যুতের যে চাহিদা সেটি মেটানোর জন্য সরকার একটি উদ্যোগ নিয়েছে, সেটি হলো সোলার ভিত্তিক অর্থাৎ সৌর বিদ্যুৎ। সেই সৌর বিদ্যুতের সংশ্লিষ্ট যে যন্ত্রাংশ এবং ব্যাটারি সে সকল আমদানিতে একদমই শুল্ক তুলে দেওয়ার প্রস্তাব থাকছে বাজেটে। সেক্ষেত্রে এই সেক্টরের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি ২০৩২ সাল পর্যন্ত এই পরিকল্পনাটি রাখার প্রস্তাব থাকবে বাজেটে। এবং দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রেও কিন্তু শুল্ক ছাড়ের যে প্রস্তাব সেটিও বাজেটে থাকবে। বিশেষ করে দেশে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল, রেফ্রিজারেটর, এসি, টেলিভিশন, সে সকল শুল্ক ছাড়ের কারণে সব পণ্যের দাম কমে আসবে। আবার
আবার একই সাথে যারা ডায়ালিসিস করান চিকিৎসা এই জায়গায়ও শুল্ক রেয়াতের কারণে সেটিও খরচটা কমে আসবে। আবার প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত 15টি পণ্যের ওপর শুল্ক হ্রাসের কারণে সে সকল হুইল চেয়ার সহ এ সকল পণ্যেরও দাম কমে আসবে এবং সেটিও জনগণকে স্বস্তি দিবে। আর সরকার আসলে কর কাঠামোগত জায়গায় যে পরিবর্তনটি এনেছেন সেটি মূলত মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে স্বস্তি দেওয়া। যেহেতু 9% উপরে এখন মূল্যস্ফীতি, সেটি 7.5% মধ্যে লাগাম টানতে হলে সরকারকে আসলে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য অর্থাৎ খাদ্য এবং খাদ্য বহির্ভূত যে বিষয়গুলো রয়েছে সে সকল জায়গায় স্বস্তি দিতে না পারলে এই যে সরকার জনগণকে স্বস্তি দিতে চান সেটির মূল লক্ষ্যটি পূরণ হবে না। সে কারণেই আসলে কর কাঠামোর এই পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে কিন্তু জনগণ একটি বৃহৎ যে জায়গা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই সকল জায়গায় কিছুটা স্বস্তি পাবেন এবং করের যে চাপ সেটি কমে আসবে। তো এর পাশাপাশি আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির যে লক্ষ্য সেটিও সরকারের রয়েছে এবং শিক্ষার ক্ষেত্রেও কিছু জায়গায় বিশেষ করে যারা শিক্ষার্থী তৃতীয় ভাষার প্রচলনের মাধ্যমে বিদেশে পড়তে যেতে চান এই ভাষা শিখে তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুবিধাও এই বাজেটে থাকছে। তো সব কিছু মিলে যাকে আসলে সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনী সেটির প্রতিফলন এই বাজেটে কতটা থাকবে সেটি জনগণ দেখতে চান এবং তার বাস্তবায়নের মাধ্যমে তারা সুফলও পেতে চান এবং সেই জায়গাটি কর কাঠামোর পরিবর্তনের মাধ্যমেই সরকার করতে চান এবং বাজেট প্রস্তাবে সেটি আসলে প্রতিফলন থাকবে। এবং বিকাল 3টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাজেটে তার প্রস্তাবটি উপস্থাপন করবেন তখনই আসলে আরও স্পষ্ট হয়ে যাবে সরকার থেকে জনগণ কী কী সুবিধা পাচ্ছেন এবং করের খরচ বাড়ছে নাকি কমছে। তো এই ছিল যাকে আমার কাছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে বাজেটের খবরাখবর নিয়ে সর্বশেষ।